সুন্দরবন দস্যু আতঙ্কে জীবন জীবিকা রাজস্ব সবই যেন পড়েছে হুমকির মুখে। উপকূলীয় বনাঞ্চল সুন্দরবনকে ঘিরে শুটকির মৌসুমগুলো সাধারণত দক্ষিণাঞ্চলের জেলে ও ব্যবসায়ীদের জন্য আশার বার্তা বয়ে নিয়ে আসে। কিন্তু এইবার অর্থাৎ ২০২৬ সনে সেই মৌসুম রূপ নিয়েছে এক ভয়াবহ দস্যু আতঙ্কে। দুবলার চরকেন্দ্রিক উপকূলে জলদস্যু ও বনদস্যুদের দৌরাত্ম্যে সাগর হয়ে উঠেছে এক অনিরাপদ আবাসস্থল। মাছ ধরতে যাওয়া জেলেদের সাগর থেকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, অতঃপর অর্থ দিতে না পারলে চলে নির্মম নির্যাতন। নিরাপত্তাহীনতায় শত শত ট্রলার ও নৌকাগুলো সাগরের মাঝপথ থেকেই ফিরে আসছে। ফলে শুটকি মৌসুমে বড় ধরনের রাজস্ব ঘাটতি এবং আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। দুবলার চরের স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন এজেন্সির সঙ্গে আলাপচারিতায় যে তথ্য পাওয়া গেছে তা হলো, বর্তমানে গোটা সুন্দরবন ও বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াচ্ছে কমপক্ষে ২০টি সক্রিয় দস্যু বাহিনী। এই সমস্ত বাহিনীর মধ্যে সবচাইতে দুর্ধর্ষ ৬-৭টি বাহিনী পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এবং বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করছে। ২০২৬ সনের ফেব্রুয়ারিতে প্রায় ১০০ জেলেকে জিম্মি করেছিল জলদস্যুরা। এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি রাতের বেলায় বনদস্যু করিম শরীফ বাহিনী শুটকি পল্লীর সেরার চর থেকে ২টি ট্রলার সহ মোট ৬ জেলেকে, ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া থেকে মোট ৮ জন জেলেকে এবং একই রাতে সাগরের আমবাড়িয়া এলাকা থেকে আরও ১২ জন জেলেসহ মোট ২০ জন জেলেকে অপহরণ করেছিল জলদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনী। খুলনার ইব্রাহিম ট্রান্সপোর্ট এজেন্সির আবুল কালাম আজাদ সাহেবের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনার ঘাটে সুন্দরবন থেকে ট্রলারে করে শুটকি নিয়ে আসেন স্থানীয় জেলে ব্যবসায়ীগণ। ৭ নম্বর ঘাট থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুটকি সরবরাহ করে থাকি, কিন্তু এইবার শুটকি উৎপাদন তুলনামূলকভাবে কম হয়েছে বিগত বছরগুলোর তুলনায়। মূলত সাগরে দস্যু বাহিনীর তৎপরতায় জেলেরা যেন সাগরে যেতে চাচ্ছেন না, অনেকেই ফেরত আসছেন মাঝ সমুদ্র থেকেই, যার কারণে শুটকি উৎপাদন হ্রাস পেয়েছে বলে জানান স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, খুলনায় আসা জেলেদের কাছ থেকে গত এক সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারি ২০২৬ সনে মোট ১০০ জন জেলেকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করেছিল বলেই জানতে পেরেছি। বন বিভাগ ও স্থানীয় সূত্র মতে, সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা দুবলার চর, আলোর কোল, নারকেলবাড়িয়া, শেলার চর, মেহেরআলীর চর, মাঝের কিল্লা, সোনাকাটা, আশার চর, চাবড়াখালী, কোকিলমণি, কবরখালী, মানিকখালী এবং ছোট ও বড় আমবাড়িয়া চরেও শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজটি সম্পাদিত হয়, যার মধ্যে দুবলার চর সবথেকে বড় শুটকি পল্লী হিসেবে স্বীকৃত। দুবলার চরের শুটকি পল্লী ভৌগোলিকভাবে ৫টি চর নিয়ে গড়ে উঠেছে। প্রতি বছর মৌসুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সবগুলো চরেই শুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলো গড়ে উঠত। সিজনের সময় ১০ থেকে ১২ হাজার জেলে কাজ করে থাকেন এই শুটকি প্রক্রিয়াজাতকরণে, যেখান থেকে শুটকি প্রক্রিয়াকরণ করে বাজারজাত করেন শুটকি ব্যবসায়ীগণ। কিন্তু দুবলার চরে এইবার দস্যু আতঙ্ক ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এ পর্যন্ত প্রায় ১০০ জনের ওপর জেলেকে জিম্মি করেছে এই সকল দস্যুরা। টাকা দিতে পারলে কিছু কিছু জেলেকে তারা পরবর্তীতে ছেড়েও দিয়েছে। শুটকি ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৬ সনে শুটকি পল্লী দুবলার চরে
দস্যু আতঙ্কে রয়েছেন হাজার হাজার জেলে ও শুটকি ব্যবসায়ী। একজন বাহাদ্দার, যিনি হচ্ছেন জেলেদের দলনেতা, লাখ লাখ টাকা ঋণ করে মাছ ধরার উদ্দেশ্যে তার দল নিয়ে সাগরে গিয়েছিলেন। এই চরের সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে। প্রতি বছর ঋণ করে জেলেরা সাগরে যায় মৎস্য আহরণ করতে, আর এদিকে দস্যুদের যন্ত্রণায় চরে থাকা এবং সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের জীবন যেন আরও দুর্বিষহ হয়ে পড়ছে দিনকে দিন। অনেক জেলেকে জিম্মি করার ঘটনায় দুবলার চরের এই মানুষগুলো প্রতিনিয়তই দস্যু আতঙ্কে রয়েছেন। শুটকি ব্যবসায়ী বাহাদুর হারুন শিকদারের সঙ্গে আলাপচারিতায় যা জানা গেল, প্রতি বছর মৌসুমের সময় অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শুটকির সিজন থাকে। এ সময় আমরা মাছ ধরতে যাই। মাছ ধরতে গেলে আমাদের অনেক জেলে ভাইদের সঙ্গে করে নিয়ে যেতে হয়। কেউ কেউ 3 মাসের জন্য উপকূলে আসেন। 3 মাসের জন্য তাদের পরিবারের খোরাকি ও টাকা পয়সা দিয়ে আসতে হয়। এই টাকা তো আমাদের ধার দেনা করে আর বড় ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম নিয়ে দিতে হয়। আমাদের সাগরে মোটা অঙ্কের টাকা দিয়ে মাছ ধরতে হলে লাভ তো হবেই না, বরং উল্টো যেন ঋণগ্রস্ত হয়ে মরতে হবে। জেলেদের জীবন এত সহজ নয়। অন্য একজন দলনেতা বাহারুল সর্দারের দেওয়া তথ্য অনুযায়ী আমরা 12 মাস সাগরে থাকতে পারি না। সিজনের সময় সাগরে যাই, কিন্তু এইবার দস্যুদের কারণে সাগর থেকে ফেরত আসতে হয়েছে। বাজার করতে শুটকির ট্রলারের সঙ্গে খুলনায় আসছি। ফিরতি ট্রলারে করে আবার যাব দুবলার চরে। নৌবাহিনী ও কোস্টগার্ড টহল বৃদ্ধি করলে আমরা সাগরে নামব আবারও। ভিউয়ার্স দেখুন, এই সাম্পান নৌকাগুলা একদম বঙ্গোপসাগরের গভীরে যায় মাছ আহরণের জন্য। দেখুন, জেলে শ্যামল এর তথ্য অনুযায়ী আমরা একটা ট্রলারে 15 থেকে 20 জন জেলে থাকি। মাছ ধরে আমরা চরে পুনরায় ফেরত আসি। আবার ট্রলার নিয়ে অন্য একটা গ্রুপ যায় মাছ আহরণ করতে। কিন্তু এইবার আমাদের অনেক জেলেকে ডাকাতরা ধরে নিয়ে আটকে মুক্তি পঞ্চাচ্ছে। দস্যুরা ট্রলার প্রতি মোটা অঙ্কের চাঁদা দাবি করছে, তা না হলে তারা মাছ ধরতে দেবেই না। আমরা টাকা কিভাবে দেব? তিনি আরও বলেন, একজন জেলের জন্য জনপ্রতি 1 লাখ টাকাও আদায় করেছে দস্যুরা, আর ট্রলার প্রতি প্রায় 20 থেকে 30 হাজার টাকাও চেয়েছে দস্যুরা। দিতে না পারলে গুলির ভয় দেখিয়ে পরবর্তীতে তারা চরে পাঠিয়ে দেয়। প্রতিবাদ করলে ডাকাতরা নিয়ে যায়, টাকা দিলে ছেড়ে দেয়। খুলনার পাইকগাছা উপজেলা থেকে চরে যাওয়া জেলে জোয়াব শিকদারের দেওয়া তথ্য অনুযায়ী আমি 1.5 মাসের জন্য এখানে এসেছিলাম। মার্চে আবার ফেরত যাব নিজের বাড়িতেই। 1.5 মাসে সমিতি থেকে টাকা তুলে ঘরে প্রায় 20,000 টাকা দিয়ে এসেছি। মাছ ধরে লাভের টাকা নিয়ে ফিরলে 6 মাস ভালো কাটাতে পারবো। সামনে ঈদ আসছে, কিন্তু দস্যুদের কারণে সাগরে যেতে ভয় লাগছে। একবার জিম্মি করলে 30 থেকে 50 হাজার টাকা রক্ত বেঁচে হলেও দিয়ে আসতে হবে সে সকল দস্যুদেরকে। প্রশাসন একটু সক্রিয় হলে দস্যুদের হানা চরাঞ্চল দিয়ে অনেকটাই কমে যেত। নাম প্রকাশ না করার শর্তে খুলনা বন বিভাগের এক কর্মকর্তা জানালেন, বনদস্যুর উৎপাতে সুন্দরবনের নিয়মিত জেলেরা মাছ ধরতে যেতেই পারছেন না। বর্তমানে স্টেশন অফিস থেকে সীমিত আকারে পাস পারমিট নিচ্ছেন জেলে ভাইরা, যার কারণে স্টেশন থেকে মাসিক রাজস্বের লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না। জীবনের মায়া ত্যাগ করে কোনো জেলে সাগরে যেতে চাইবে না, এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, সুন্দরবন ঘিরে দস্যুতা ক্রমাগত বেড়েই চলেছে। আমরা দস্যুদের মুখোমুখি হলেও কিছুই যেন করার থাকে না। আমরা জেলেদের হয়ে কথা বলতে গেলে ভয়ভীতি ও হুমকি দেয়, এমনকি টাকা আমাদেরকেই দিতে বলে।
আমরা এসব বিষয় অফিসিয়ালভাবে কিছু বললে ডাকাতরা জেলেদের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তবে প্রশাসনকে অবগত করা হয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড আর র্যাব যৌথ অভিযান পরিচালনা করলে এই সকল অঞ্চল দস্যুমুক্ত করা সম্ভব হবে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী অপহৃতদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনীর সহযোগিতার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তিনি আরও বলেন, দস্যুদের ভয়ে দুবলার শুটকি উৎপাদন কেন্দ্রের জেলেরা সাগরে মাছ ধরা একেবারেই বন্ধ রেখেছে, যার কারণে মাছ সংকটে শুটকি উৎপাদনে নেমেছে ধস। এমনকি রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ করে 2024 সালের জুলাই আন্দোলনের পর থেকে সুন্দরবনে সক্রিয় হয়ে উঠেছে এই সমস্ত দস্যুচক্র, যাদের অধিকাংশই পুরনো দস্যু কিংবা জেল থেকে পালানো কোনো অপরাধী। সরকারি তথ্য অনুযায়ী সুন্দরবনকে ঘিরে বর্তমানে কমপক্ষে 9টি জলদস্যু গ্রুপ সক্রিয়। তবে অনানুষ্ঠানিকভাবে এই সংখ্যা 15 থেকে 20 পর্যন্ত হতে পারে। সূত্র বলছে, এই গ্রুপগুলো একটি সংগঠিত চাঁদাবাজি নেটওয়ার্ক গড়ে তুলেছে। নিরাপত্তা চাঁদার নামে জেলেদের কাছ থেকে তারা আদায় করছে মোটা অঙ্কের টাকা। যারা টাকা দেন তাদের বনাঞ্চলের জলসীমায় মাছ ধরতে দেওয়া হয়, আর যারা দেন না তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। আর এই মুক্তিপণ 50,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। জীববৈচিত্র্য রক্ষা, বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে 3 মাস নিষেধাজ্ঞা শেষে গত 1 সেপ্টেম্বর সুন্দরবনে প্রবেশ উন্মুক্ত হওয়ার পর থেকে 2 মাসে জেলেদের অপহরণ ও মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তবে অধিকাংশ ভুক্তভোগী ভয়ে আনুষ্ঠানিক অভিযোগ না জানানোয় এই ধরনের ঘটনার সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2016 সালের জানুয়ারি থেকে 2018 সালের অক্টোবর পর্যন্ত সুন্দরবনে সক্রিয় 32টি জলদস্যু দলের 328 জন সদস্য আত্মসমর্পণ করেছিল। সে সময় তারা 462টি আগ্নেয়াস্ত্র এবং 22,504 রাউন্ড গুলি জমা দিয়েছিল। এরপর সরকার 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে প্রশাসনিকভাবেই দস্যুমুক্ত হিসেবে ঘোষণা করেছিল। কোস্টগার্ডের পশ্চিম জোন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2024 সালের 5 অগাস্ট থেকে এখন পর্যন্ত 45 জন জলদস্যু ও সহযোগীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। 48 জন জেলেকে জলদস্যুর কবল থেকে উদ্ধার করাও হয়েছে। এই সমস্ত অভিযানের ফলে জলদস্যুদের তৎপরতা অনেকটাই কমেছে বলে দাবি কোস্টগার্ড কর্মকর্তাদের। কোস্টগার্ডের গোয়েন্দা তথ্য অনুযায়ী সুন্দরবনে বর্তমানে সক্রিয় দস্যু গ্রুপগুলো হল করিম শরীফ বাহিনী, যার দলনেতা মোহাম্মদ করিম শরীফ; জাহাঙ্গীর বাহিনী, যে গ্রুপের দলনেতার নাম হচ্ছে জাহাঙ্গীর; দয়াল বাহিনী, দলনেতা আলিফ মোল্লা দয়াল; দুলাভাই বাহিনী, দলনেতা রবিউল ইসলাম; ছোট সুমন বাহিনী, দলনেতা সুমন; হান্নান বাহিনী, দলনেতা হান্নান; রাঙ্গা বাহিনী, দলনেতা রাঙ্গা ও ছোটন বাহিনী, দলনেতা ছোটন। সম্প্রতি কোস্টগার্ডের এক বিবৃতিতে এই তথ্য প্রকাশিত হয় যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় সুন্দরবনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বড় কোনো সক্রিয় দস্যুচক্র এখন নেই, তবে কিছু ছোট দল পুনর্গঠনের চেষ্টা করছে। কোস্টগার্ডের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী দস্যুরা নিয়মিতভাবে আস্তানা বদলায়। নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা এই তথ্য দেন যে আমরা একাধিক অভিযানে তাদের ঘাঁটি ধ্বংস করেছি।
বনভিত্তিক অভিযানে তারা বর্তমানে কোণঠাসা অনেকটাই। আশা করছি শীঘ্রই সুন্দরবন আবারও দস্যুমুক্ত হতে চলেছে। জানা গেছে জলদস্যুরা চাঁদা আদায়, অপহরণ ও ডাকাতির কাজে সাধারণত স্থানীয়ভাবে তৈরি একনলা বা দুনলা বন্দুক, এয়ার গান, শটগান, দা, চাপাতি, ছুরি ইত্যাদি ব্যবহার করে থাকে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের নৌবাহিনী সর্বদাই টহল দিচ্ছে। কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। নদী পুলিশও কাজ করছে। কোনো ঘটনা ঘটলেই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। জলদস্যুদের তৎপরতার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে স্বীকার করে তিনি বলেন যে, আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত 1 সেপ্টেম্বর 2025 থেকে সুন্দরবনে 3টি মূল গ্রুপ সক্রিয়, যেগুলো হলো শরীফ গ্রুপ, জাহাঙ্গীর গ্রুপ এবং আসাদ গ্রুপ। তিনি বলেন, বন উন্মুক্ত হওয়ার পর কিছু জেলে অপহৃত হয়েছিলেন। মুক্তিপণের বিনিময়ে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে সঠিক সংখ্যা আমার জানা নেই। তিনি আরও বলেন, জেলেরা ভয় পায়, তাই সাধারণ ডায়েরি বা জিডি করে না বা কাউকে জানায় না, নিজেরাই বিষয়টা সামলিয়ে নেয়, কারণ তাদের আবার বনেই তো ফিরতে হবে। উপকূলীয় অঞ্চল নিয়ে কাজ করা টেলিভিশন সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনে এখন 6 থেকে 7টি দল সক্রিয়। তারা মূলত জেলেদের কাছ থেকে আগাম টাকা নিয়ে থাকে। যারা দেয় তারা নির্বিঘ্নেই মাছ ধরতে পারে, কিন্তু কেউ টাকা না দিলে তাদের অপহরণ করে 50,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়ে থাকে। তিনি আরও জানান যে, সাধারণত সুন্দরবনের জলদস্যুরা স্থলভাগে কোনোভাবেই আসে না। যদি কোনো গ্রুপকে তীরে দেখা যায়, তাহলে তারা হয়তো পালিয়ে বেড়ানো কোনো গোষ্ঠী, বনভিত্তিক নিয়মিত দস্যু নয়। কোস্টগার্ডের পক্ষ নিয়ে পরিস্থিতি উন্নতির দাবি করা হলেও তাদের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুন্দরবন সংশ্লিষ্ট অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী কোস্টগার্ডের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। অনেক সময় তাদের অভিযান শুধু দেখানোর জন্যই হয়ে থাকে। আরেকজন অভিযোগ করেন যে, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে থাকে। মুক্তিপণ নেওয়ার পর কোস্টগার্ড গিয়ে তাদের উদ্ধার দেখায়, যেন তারাই উদ্ধার করেছে। তবে প্রশাসন বলছে, কোস্টগার্ড, নৌবাহিনী, নদী পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে জলদস্যু বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সুন্দরবন আবারও দস্যুমুক্ত করার চেষ্টা চলছে। বন বিভাগ, দস্যু দমন অভিযান, সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয়দের নিকট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2018 সালে তৎকালীন সরকারের উদ্যোগে সুন্দরবনের 32টি বাহিনীর 328 জন জলদস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করার পর উপকূলীয় বনাঞ্চল সুন্দরবনকে পুরোপুরিভাবে দস্যুমুক্ত হিসেবে প্রশাসনিকভাবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে 2024 সালের 5ই অগাস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাময়িক স্থবিরতার সুযোগ নিয়ে সুন্দরবনে আবারও মাথাচড়া দিয়ে উঠেছিল এই সকল দস্যুবৃত্তি। বর্তমানে সুন্দরবনের বিভিন্ন জোনে 8 থেকে 9টি নতুন ও পুনর্গঠিত দস্যু বাহিনী সক্রিয় রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। উদ্বেগজনক বিষয় হল, এই প্রতিটি বাহিনীর নেতৃত্বে বা সক্রিয় সদস্য হিসেবে রয়েছে 2018 সালে আত্মসমর্পণ করা পুরনো বন ও জলদস্যুদের একটি বড় অংশ। সাধারণ ক্ষমা পেয়ে আলোর পথে আসার নাটক করলেও তারা গোপনে নিজেদের অপরাধের নেটওয়ার্ক বজায় রেখেছিল, যার প্রতিফলন ঘটছে বর্তমানের সুন্দরবনে। বর্তমান দস্যু বাহিনীগুলোর কাছে রয়েছে 303 রাইফেল, একনালা বন্দুক, পিস্তল এবং দেশীয় তৈরি
পাইপগান সহ বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। এই অস্ত্র নিয়ে তারা পুরো সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে। সাগরে ও সুন্দরবনের খালে কাঁকড়া এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করা অসহায় জেলে মওয়ালদের অপহরণ করা এখন নিত্যদিনের ঘটনা। দস্যুরা জনপ্রতি মোটা অঙ্কের মুক্তিপণ আদায় ও দাবি করছে। চাহিদা মতো টাকা না পেলে জেলে বহরে চালানো হচ্ছে সশস্ত্র হামলা, লুটপাট ও অপহরণ। এমনকি জেলেদের গহীন বনে আটকে রেখে চালানো হচ্ছে অমানসিক শারীরিক নির্যাতন, যার ফলে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজমান রয়েছে। অনেকেই জীবন বাঁচাতে সুন্দরবনে যাওয়া একেবারেই বন্ধই করে দিয়েছেন, যার প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। সুন্দরবনকে পুনরায় দস্যুমুক্ত করতে কোস্টগার্ড, র্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। নিয়মিত এই অভিযানে ইতিমধ্যে বেশ কয়েকজন দস্যু আটকও হয়েছে এবং উদ্ধার হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি। যৌথ বাহিনীর এই তীব্র চাপের মুখে পড়েই মূলত ছোট সুমন বাহিনীর সদস্যরা একেবারেই কোণঠাসা হয়ে গিয়েছিল। নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এবং আইনি জটিলতা থেকে বাঁচতে সুমন বাহিনীর প্রধান ছোট সুমন ও তার সদস্যরা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসার পথ অনুসন্ধান করছে। নির্ভরযোগ্য সূত্র মতে 21শে মে 2026 সন সকালে 5টি অস্ত্র ও কয়েক রাউন্ড গোলাবারুদ প্রশাসনের কাছে জমা দিয়ে এই বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবে এমন তথ্যই উঠে এসেছে সময় সংবাদের প্রতিবেদনে। সুন্দরবনের প্রান্তিক জেলে এবং উপকূলীয় সচেতন মহলের দাবি, আত্মসমর্পণ যেন কেবলই একটি আনুষ্ঠানিকতা বা আইনি সাজা এড়ানোর ঢাল না হয়। সুমন বাহিনীর প্রতিটি অস্ত্রের নিখুঁত হিসাব নেওয়া এবং তাদের অর্থের যোগানদাতা ও নেপথ্যের গডফাদারদের আইনের আওতায় যেন আনা হয়। আত্মসমর্পণকারী দস্যুদের কঠোর নজরদারিতে রাখার পাশাপাশি সুন্দরবনের জেলেদের জানমালের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছে সুন্দরবন সংলগ্ন উপকূলবাসী। এই ব্যাপারে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা শাখা জানায়, বাহিনীর প্রধান ছোট সুমন সহ তার 5 সহযোগী অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করবে এমন প্রস্তুতি চলমান রয়েছে। প্রশাসনের কাছে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আত্মসমর্পণ করবে, তাই সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, 3 জেলার জেলা প্রশাসক, র্যাব, পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের উপস্থিতিতে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড, র্যাব এবং বন বিভাগ যৌথভাবে কাজ করছে, যার ফলে পূর্বের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়েও বেশ কিছু কুখ্যাত জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করতে অবশেষে বাধ্য হয়েছে। দীর্ঘ অভিযানের পর 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে আনুষ্ঠানিকভাবে দস্যুমুক্ত হিসেবে প্রশাসনিকভাবেই ঘোষণা করা হয়েছিল। তবে 2024 সালের রাজনৈতিক পটপরিবর্তন এবং আইন শৃঙ্খলার শিথিলতার সুযোগ নিয়ে কিছু পুরনো ও নতুন দস্যু দল, যেমন বড় জাহাঙ্গীর বাহিনী, শরীফ বাহিনী ইত্যাদি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে। এর জবাবে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। সুন্দরবনের শান্তি ও বনজীবীদের নিরাপত্তা বজায় রাখতে বর্তমানে বিশেষ 2টি অভিযান জোরালোভাবে চালানো হচ্ছে, যার একটি হচ্ছে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবনস এবং অপরটি হচ্ছে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড। কোস্টগার্ডের ক্রমাগত চাপের মুখে পড়ে
2026 সালের মে মাসে ছোট সুমন বাহিনী এবং জুলাই মাসে বড় জাহাঙ্গীর বাহিনীর প্রধান সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছে প্রশাসনের কাছে। 2026 সালের মে মাসে সুন্দরবনের কোকিলমণি এলাকায় বনরক্ষীদের স্মার্ট টিমের সাথে শরীফ বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছিল। এতে দস্যুরা পালিয়ে যায় এবং 4 জন অপহৃত জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রশাসন। কোস্টগার্ড এবং বন বিভাগ বর্তমানে সুন্দরবনের কৌশলগত পয়েন্টগুলোতে আধুনিক ড্রোন, দ্রুতগতির স্পিডবোট এবং নতুন কোস্টগার্ড স্টেশন যেমন হারবারিয়া স্টেশন স্থাপন করে দস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।